ধরে তন্ন তন্ন করে খুঁজছি। পাগলা বাবা, তোমার কি হারিয়ে যাচ্ছে গো পাগলা বাবা? আমার হাসি খুশি ভরা সংসার, পাগলা বাবা, আমার স্ত্রী পুত্র, আর তুই খোকা। হ্যাঁ গো বাবু মশাইরা, হ্যাঁ, এই বিশাল জনসমুদ্রে 22 বছর আগে আজ 27 ফাল্গুনের অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় যে হারিয়ে গেছে আমার সেই সোনামণি, সারাদার ধন সোনামণি। 27 ফাল্গুন মায়ের স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের দিন শুরু হতো, জানি না আজ তারা কোথায় কেমন করে বেঁচে আছে। কেউ হয়তো তাদের গানে তাদের হয়তো আর কেউ ঘুম পারাবে না। না রে খোকারা না, না রে বাছারা না। আর আমি তোদের স্নেহে কাঙাল হয়ে ওই পথে পথে ঘুরতে দেব না। আমি তোদের মায়ের সব ভাব পূর্ণ করে দেব। খোকা, খোকা। तुम चुप रहो पगला बाबा, तुम चुप रहो। तुम्हारा तुम्हारे प्यारा डाल हमारे पत्थर को दिल को भेगे कुड़िए तुझे चुमा हुआ जख्मी दिल माँ का प्यार बरसाए वो छोड़ दिए उठছে हमें नतून करे मालूम पड़ছে कि মহারা বদনাসি মারা আছি, এক মহারা বদনাসি মারা। তুইও বুঝি মহারাজ বদমাসি সন্তান? তোর বাবাও বুঝি হারিয়ে গেছে? আমরা সচমুচ হারিয়ে গেলে আমি बहुत खुशी होता पगला बाबा, क्योंकि बेइंसान पिताजी हमें नफरत का दुनिया पाप का तूफान बनिए, इसलिए हमारा माँ আমাকে ছেড়ে बहुत बहुत दूरे चले গেছে पगला बाबा। और हमारे पिताजी जिंदा रहने से भी मरता बाबा, जिंदा रहने से भी मरता बाबा, जिंदा रहने से भी। তুই একটু দাঁড়া, তোকে আমি ভালো করে দেখবো, ভালো করে চেনার চেষ্টা করবো। জানি তুই মার কি বদমাসির সন্তান, কেন তুই বাবা বেঁচে থাকতো আমি তোর মাঝে খুঁজে দেখবো আমার হারিয়ে যাওয়া দুটো সোনা মানিকের একটা মানিককে। খোকা, খোকা। তুমি ফিরে এসো, তোমার ওই কতর কণ্ঠস্বর যেন আমার কত চেনা চেনা লাগছে। তোমার কণ্ঠে ওই মায়াবিটা আমাকে মরিচিকার মতো হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। বলে যাও পাগলা বাবা, কে তুমি, কি তোমার পরিচয়, আর কারা তোমার হারিয়ে যাওয়া তুই খোকা? ওই পাগলা বাবার কোলাবে তুমি এভাবে উত্তেজিত হয়ে না শক্তিমান। গোলাপ নয় ফুলবাড়ি, গোলাপ নয়,
ওই পাগলা বাবার অভিশপ্ত জীবনের মাঝে মিশে আছে এক রক্তমাখা ইতিহাস, যে ইতিহাসের একমাত্র সাক্ষী আজ থেকে 22 বছর আগে এক 27শে ফাল্গুন। তাহলে কি সেই 27শে ফাল্গুন? সেই ইতিহাসে সেই নির্মম সত্যকে টেনে বের করে আনতে আজকের এই শক্তিমানের জন্ম। তবে কি তুমিও সেই 27শে ফাল্গুনের কোনো নীরব সাক্ষী? সেটা তো সময়ই বলবে ছেলে। শক্তিমান, তুমি তুমি এখন ফিরে যাও বলবারে, আর তোমার কোনো ভয় নেই, কারণ এই শক্তিমানের পর্ষে ওই শের খানের মনের ভিতরটা জানোয়ারটা মরে শেষ হয়ে গেছে। তাই তাই সে আর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যেতে পারো বুড়ারে, তুমি কিন্তু কোথায় যাব শক্তিমান? বলো, আমি কোথায় যাব? কি আছে আমার? তোমার আত্মীয় স্বজন, বাবা মা, একদিন আমার সবই ছিল, কিন্তু আজ আমার কেউ নেই শক্তিমান। কেউ নেই মানে? ছোটবেলায় আমার মা মারা যান। বাবা ছিলেন ওই ভুজঙ্গনাগের কারখানার শ্রমিক, কিন্তু ভুজঙ্গনাগ শ্রমিকদের উপযুক্ত পাওনা দিতে অস্বীকার করায় আমার বাবা প্রতিবাদ করেছিল বলে সেই জন্য ভুজঙ্গনাগের লোকেরা আমার বাবাকে খুন করেছে। আর তুমি? আমি ওই বস্তির ভাঙা ছোট্ট একটা ঘরে থাকি, এই ফুল বিক্রি করে কোনো রকমে বেঁচে আছে। কিন্তু ওই বস্তির গুন্ডা বদমাইশরা সবসময় আমার দিকে ওত পেতে আছে, আমার দিকে নজর রাখে। যে কোনো সময় আমি ওদের লালসার শিকার হয়ে যেতে পারি। না ভুল বলে, এই শক্তিমান বেঁচে থাকতে এই পলাশ বেলার বুকে কেউ কোনো দিন আর কোনো নারীর সম্মান হানি করতে পারবে না। কিন্তু তবু যে আমার মনে ভয় হয়। শক্তিমান, তুমি আমার সঙ্গে আমাদের বস্তিতে যাবে? বলো না। না ভুল বলি না, তবে বিপদের তুফান উঠলে এই শক্তিমান যত সময়ে হাজির হয়ে সেই তুফানের মোকাবিলা করবে। শক্তিমান তার কর্তব্যের কারাগারে নিজের বিবেককে বন্দি রেখেছে, তাই সে তো আর কারোর কাছে কোনো বাধায় আবদ্ধ থাকতে চায় না। একটু দাঁড়াও শক্তিমান, এই হতভাগী ফুলবাড়ি হয়তো কোনোদিন তোমাকে তার ভালোবাসার বন্ধনে কোনো বন্ধনে বাঁধতে পারবে না, তবু এই প্রথম রক্তগোলাপ দিয়ে তোমাকে জানাচ্ছে সুস্বাগত। না, ফুলবাড়ি যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমার, আমি দিলাম তোমার। তুমি নেবে কি আমার, থেকে নেবে কি আমার? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমার, আমি দিলাম তোমার। তুমি নেবে কি
शबनम हमारा शेर खान को प्यार के चक्कर में फंसाते चाहिए। मेरा शेर खान का दिमाग को मोहब्बत का दरिया में फंसाते चाहिए। कभी नहीं, वो प्यार को हमें टुकड़ा टुकड़ा करके वो सारी शबनम को हमें प्यार करबो पिताजी, अच्छा इंसान बनिए हमें शबनमेर साथे प्यार का घर बनाबो पिताजी। क्या बोला बेटा? तू इंसान बनबी, प्यार का घर बनाबी? কেন পিতাজি, এ शेर खान शैतान বলে কি इंसान बनते पारबे ना? अरे बेटा, आज का दुनिया में इंसान बनना बहुत मुश्किल আছে रे बेटा। ये सारा दुनिया तेरा नाम पर गुंडागर्दी का स्टैम्प লাগিয়ে দিয়েছে। তুই इंसान बनते চাইলেও ये दुनिया वाले तुझे झूठा समझाবে बेटा। ये अंधा समाज तोर दिके नफरत का पैजार छुड़े मारबे। वही नफरत का सपने हमारा इंसानियत दिल एक सच्चाई का दुनिया बनावे पिताजी। लेकिन तू खाबी की रे बेटा? खूनी गुंडा होने के नाते कोई आदमी तुझे नौकरी दिवे ना बेटा। भूखा पेट में कोई आदमी 1 रुपया तुझे भीख देवे ना। पिताजी ये दुनिया से ताकत वाला का ताकत से चलता है रे बेटा। आज का दुनिया से तू 1 रुपया भीख मांग ले और एक साला 1 रुपया भीख दिवे ना। लेकिन उसका सामने चाकू और पिस्टल धर ले, वो साला डर से पूरा पकेट खाली करिए और हाथे धरिए दे दे। ये दुनिया से ताकत वाला का ताकत से चलता है रे बेटा। लेकिन ये शेर खान और कभी चाकू पिस्तल धरबे ना पिताजी। तो मेरा जवान का क्या होगा बेटा? उस शक्तिमान को घायल करने के लिए আমি যে ভুজঙ্গনাগের থেকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। वो रुपया तुम्हें वापस कर दाओ पिताजी। वो शैतान के साथ और अभी कोई काम करबो ना पिताजी। क्या बोला बेटा? तू हमारा बात सुनबे ना? अरे बेटा, ये रहमान उस्ताद निजे भोका থেকে 22 साल से तुझे पाल पोस के बड़ा करिया छे। एक কথা तू भैया भूले गई बेटा? सैयद भाई पिताजी, तुम्हें আমাকে सिर्फ पाल पोस कर बड़ोई करिয়েছো। लेकिन कभी हम भजन का प्यार दाओगी। शेर बेटा, दुनिया का कोई पिताजी का तुम देखिए छो जो छोटे उम्र में अपना बेटा के अधिक किताब और कलम तुले ना दिए चाकू पिस्तल तुले देते। शेर बेटा, केनो पिताजी केनो मेरा बेटा के शैतान माफिक बड़ो कर ले? केनो छोटे उम्र में तुम्हारा शेर बेटा को स्कूले भेज लेना? केनो पिताजी केनो? কারণ তোমার এই রহমান উস্তাদ নিজের বেটা নয় বলেছে ভাই। क्या बोला सलीम? हमें रहमान उस्ताद का अपना बेटा ना छिड़े सलीम। झूठ बेटा झूठ। एक छोकरा बिल्कुल झूठ बात बोलছে। না ঝুট নয়, আমার আব্বাজান আমাকে সব কিছু বলে গেছে। কারণ সে একদিন তোমার কুকর্মের সাক্ষী ছিল আমার আব্বাজান। সে আমাকে বলেছিল কি বলেছে সলিম? তোমার জীবনের আসল ইতিহাস। আমার জীবনের আসলি ইতিহাস? হ্যাঁ সে ভাই। ए छोकरा, आलो चस्तो तेरा जवान बन रहा। না এই গোষ্ঠীর সবাই জানে এই সে তোমার নিজের বেটা নয়। তোমার এই চাকুর ভয়ে সবাই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আসলে এই শের খান खबर छोकरा, और एक तो झूठ बात बोलेगा तो मैं तेरा जवान काट लूंगा। पिताजी याद रखना बेटा, तू हमारा
अपना बेटा আছে তোকে আমি 22 साल से पाल पोस के बड़ा करियाছে एक छोकरा का झूठा बात साथ মনে করে এ রহমান के साथ गद्दारी করলে इसका अंजाम बहुत खतरनाक होगा पिताजी पिताजी चले चले तो ठीक चले चले मैं रहमान उस्ताद हमारा हमारा अब्बा जान ना ছেড়ে चले না সে ভাই আমার আব্বাজান আমাকে সব কিছু বলে গেছে আমি বলছি তুমি রহমান উস্তাদের নিজের বেটা নও সে ভাই तो তুমি কোন আছে সেলিম কোথায় কোথায় আছে আমার আসলি আব্বা জান কে কে আমার আম্মি জান কোথায় কোথায় আমার আসলি ঘর কে আমি এ আল্লাহ তুই বাঁচাতে বলে আমি কোন আছি আমি কোন আছি ভাই হ্যাঁ তুই ঠিকই বলেছিস সেলিম ওই রহমান উস্তাদ আমার আমার আব্বা জান না ছেড়ে সেলিম इसलिए हमारा जख्मी दिल अब्बा जन का प्यार चाहिए वही रहमान उस्ताद हमारा सामने दारू का बोतल लगिए तो रुपया का रुमाल दिए हमारा दुख दर्द को टेके रख दो और रहमान उस्ताद हमारा हमारा कोई नहीं रे हमारा कोई नहीं हमारा कोई नहीं ভাই लेकिन लेकिन ये रहमान उस्ताद तो আমাকে 22 साल से पाल पोस कर बड़ो करिয়েছে चले এই दुनिया का जीने का सहारा देखिए तो कैसे उस्ताद को इनकार मुझे सच्चाई का रास्ता देखे दे तो मुझे सच्चाई का रास्ता दे वाले রাস্তা দেখাবো সে ভাই এক নতুন জীবন গড়ার রাস্তা নতুন জীবন আসো ভাই আমার বন্ধু তোমার পাচ্ছে বসে আছে আজ তোমার পাচ্ছে সে বসে क्या क्या बोला सली तेरा बोल सब ना আমাকে আমাকে प्यार करे আসো ভাই আমার বোন আমার যদি তোমার দিলকে তোমার সব দশা ভেঙে দেবে আমার বোনের মোহব্বত তোমায় দেখাবে এক নবীন দুনিয়া ए मुर्दा दिले कोई प्यार मोहब्बत नाच रे सलीम नाच সে ভাই তোমার পুকুরটা পাথরের মতো হলো ভেতরটা যে কতখানি নরম সেটা আমার বোন ঠিক চিনে ফেলেছে আর সেই জন্যই তো তোমার একটু প্যার গড়ায় আসায় পহর বুঝছে सलीम তাই বলছি শের ভাই আমার একটা কথা শুনো তুমি তোমার এই পুরোনো জীবনকে ভুলে আমার বোনের হাত ধরে একটা নতুন জীবন গড়বে শের ভাই मेरा जीवन कोरा कागज कोरा ही रहेगा मेरा जीवन कोरा कागज कोरा ही रहेगा चोली का आंसुओं के संग बहेगा
कोरा ही रह गया, कोरा ही रह गया, कोरा ही रह गया। রিপোর্টার বিপ্লব মুখার্জি, আর শান্তির সংসারে আমি এমন বিষ ঢেলে দিয়েছি, এই বিষের জ্বালায় পুরো সংসারটা এখন ছারখার হয়ে গেছে। রিপোর্টারের কলম বন্ধ হয়ে গেছে, আর এই অহংকার ইনকাম ট্যাক্স অফিসার আজ তার আদর্শ হারিয়ে কয়েদি সেজে জেল খাটছে। আর রিপোর্টারের সেই কচি মনটা, জীবন গড়ার স্বপ্ন আজ মুখ থুবড়ে পড়েছে। আমার চলার পথের কয়েকটা কাঁটা আমি এক তুড়িতেই উড়িয়ে দিয়েছি। এবার শের খানকে শেষ করে দিতে পারলেই আমার চলার পথ পরিষ্কার হয়ে যাবে। नहीं मालिक, शेर खान আপনার ওই কোই কাম করবে না মালিক। তুই কি কায়দা করে আবার শের খানের জন্য রেড বাড়াতে এসেছিস রহমান? মালিক দেব 20, 25, 50 হাজার যা লাগবে তাই দেব। যেমন করি হোক ওই শক্তিমানকে আমার চাই চাই, ওকে শেষ করে দিতেই হবে। কারণ কারণ ওই শক্তিমানই এখন আমার চলার পথের একমাত্র কাঁটা। मालिक हमारा बात तो सुनिए मालिक। না রহমান, আমি তোর কোনো কথা শুনবো না। আমি শুধু জানতে চাই শক্তিমানের মৃত্যুর খবর। বল বল, কত টাকা চাই? 25, 50, 1 লাখ টাকা? लाखों रुपया दिले भी शेर खान আপনার ওই कोई काम करবে না मालिक। एक बस्ती वाली लड़की शेर का दिमाग को बिगड़े दिए थे। शेर खान वो लड़की के साथ प्यार का घर बनाবে, शादी করে শালা ইনসান বানবে। মিথ্যে কথা। কাল সেই খান শক্তিমানের কাছে মার খেয়ে এসেছে বলে তুমি আজ মিথ্যে কাহিনী শোনাতে এসেছো। झूठ बात बात बोलला मेम साहब। शेर खान शेर আছে शेर। এর কি খেয়াল, সেটা কালই প্রমাণ হয়ে গেছে। এ তুই কি বলছিস সেটা? আমি ঠিকই বলছি দাদা শোনা। কাল যদি সে পাগলটা এসে যদি না বাঁচাতো তাহলে তাহলে শক্তিমানের বদলে ওই শের খানে পৃথিবী থেকে মুছে যেত। এ আমি কি শুনছি রহমান? যাকে তুই এতকাল শের বলে বলে এসছিস তার শের শক্তি এতটুকু? দে দে, আমার টাকা ফিরিয়ে দে। रुपया वापस करे। ये शेर खान अपना बात को झूठा कर देना मालिक। मैं खुद ही वो साले शक्तिमान को पकड़ाबे। শের খান যার কাছে শক্তির মোকাবেলায় হেরে যায়, সে এই বয়সে তুই কিনা তার সাথে লড়াই করবি? तुम्हारे रहमान उस्ताद को ख्याल नहीं बना मालिक। ये पुट्टा हड्डी में ये रहमान उस्ताद पूरा फेल की লাগিয়ে দিতে পারে। আর মত পকিয়ে মালিক, वो शक्तिमान को না রহমান, আমি শের খানের হাতে এই কাজ করতে চাই। তাই শের খানকে তোকে দ্বিতীয়বার আমার শক্তিমানকে মারার জন্য রাজি করাতে হবে। लेकिन शेर खान और हमारा बात सुनबे ना मालिक। তোমার ছেলে তোমার কথা শুনবে না? मेरा अपना बेटा होले तो वो मेरा बात जरूर सुनतो मालिक। लेकिन वो शेर खान तो কি বললি রহমান? শের খান তোর নিজের বেটা নয়? তাহলে কে ওই শের খান? गलती हो गया मालिक, गलती हो गया। वो हमें हमारे बेटा को हमें जरूर समझाने वाली। Shut up! বল বল, কে ওই শের খান? কি ওর আসল পরিচয়? नहीं मालिक, कुछ नहीं मालिक। मैं हमें अल्लाह के नाम लिए बोलती मालिक। वो शेर खान मेरा अपना बेटा है मालिक। मैं ही उसका असली पिताजी हूँ। हाँ मत होती मालिक। हमें शेर खान को जरूर समझाने वाली, जरूर
ওস্তাদ বোধহয় কিছু গোপন করে গেল। হ্যাঁ দাদা শোনা, কিন্তু কি গোপন করে গেল বলতো সেটা? শের খান যদি ওর নিজের বেটা না হয় তাহলে কে কে ওই শের খান? কেন কে রহমান নিজের বেটার রূপে পরিচয় দিয়ে মানুষ করল? আমার মাথায় আবার একটা নতুন টেনশন এসে হাজির হলো। শুধু তোমার মাথায় নয় দাদা শোনা, আমার মাথায় কিছু কিছু টেনশন এখন ঘোরাফেরা করছে। তোর আবার কিসের টেনশন রে সিস্টার? তুই হলি এমনিতে ভুজঙ্গ নাগের একমাত্র বোন। খাবি দাবি ঘুরবি মজ মস্তি করবি, যেভাবে লাইফটাকে লিড করতে চাইবি সেভাবেই। আমি তো সেটাই চেয়েছিলাম দাদা শোনা, আমি চেয়েছিলাম তুমি সর্ব সম্মানের মাঝে তুমি এমন একটা গেম খেলো যাতে যাতে ওই সর্ব সম্মানের কাছ থেকে ছিটকে গিয়ে বাইরে আসে, আর আমি তাকে সেই সুযোগ বুঝে সেম সাইডে গেম খেলে তাকে জিতে নেব। তারপর 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 তাকে তিনি চিরে শেষ করে দিয়ে আমি আমার প্রতিশোধের বদলা নেব। সেই গেমটাই তো আমি খেলতে চেয়েছিলাম রে সিস্টার, কিন্তু স্বরূপ যে হঠাৎ এইভাবে অফসাইডে ঢুকে ফাউল করে ফেলবে তাকে জানতো বল? যাই হোক, এই চ্যাপ্টারটা এখন বাদ দিয়ে দে। কারণ একটা সিরিয়াস চ্যাপ্টার আমার এখন ব্রেনে জমা হয়েছে। সিরিয়াস ব্যাপার মানে? হ্যাঁ সিস্টার, ফ্রান্স থেকে আজ এক বিজনেস পার্টনার আসছে। তাকে যদি খুশি করতে পারি তাহলে সে হয়তো আমাকে তার বিজনেসের পার্টনার করে দেবে। কিন্তু কিন্তু এই মুহূর্তে তাকে কে খুশি করবে বলতো? তাকে খুশি করার মতন তো কাউকে পাওয়া যাচ্ছে না। ও দাদা শোনা, তুমি এত টেনশন করার কি আছে বলো তো? আরে বাবা, আমি তো আছি নাকি? তুই হ্যাঁ, না না, এটা তোকে দিয়ে করারও ঠিক হবে। আমার মন হয়ে কিনা তুই আচ্ছা দাদার সঙ্গে তাতে কি হচ্ছে বলো তো? তুমি তো জানো শুধু আমি তোমার বোন, কিন্তু তোমার সেই ফ্রান্সের বিজনেসম্যান তো জানে না যে আমি তোমার বোন, আর তাকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। আমি তো এটাই ঠিক চেয়েছিলাম রে সিস্টার। সোজাসুজি তুই যদি রাজি না হতিস তাহলে তোকে আমি ঘুর পথে রাজি করাতাম। আরে আরে দাদার সঙ্গে তুমি কি ভাবছো? আরে না 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 না, তেমন কিছু না, তেমন না। আমি ভাবছিলাম সত্যি কি তুই এই কাজটা করতে পারবি রে বোন? আচ্ছা, আমি তুমি ভরসা করতে পারছো না তাই তো? তবে দেখ, ডোন্ট মাইন্ড আমি কেমন করে সেই ফ্রান্সের বিজনেসম্যানকে কেমন বশ করি। ডোন্ট মাইন্ড দাদা শোনা, তুমি শুধু মনে করো তুমি সেই ফ্রান্সের বিজনেসম্যান, আর আমি হলাম সেই বিজনেসের এনজয় পার্টনার মিস শ্বেতা। ঠিক তাকে এমনি ভাবে গলাটা জড়িয়ে ধরে আমি বলবো, ঘামান্ডিয়া কাছে শোনা একটু সময় খেলা করো না।
এই 5 স্টার হোটেলে ঢুকে পড়েছি নাকি? 5 স্টার হোটেল নয় মিস্টার রায়, ভালো করে চোখ মেলে চেয়ে দেখুন, এটা আমার বাড়ি। আপনার সবকিছুতেই কেমন যেমন একটা রাজকীয় ব্যাপার। তাহলে এরকম সুন্দরী মেয়ে ছেলে আমদানি করে বাড়িতে আনা শুধু আপনাকেই মানায় স্যার। কি বললেন? তা ওই মালটার জন্য কত রেট দিয়েছেন স্যার? পারলে একদিনের মতো আমিও। আমি কোনো মালটার নই, আমি ওনার একমাত্র বউ। একটা ইডিয়েট কোথাকার। আরে, সব মেয়েদের তো মাল বলে যায়, কিন্তু কোনটা কার ফোন কি করে জানবো, তাই না স্যার? আমার চুল্লু খেয়ে উল্লু হয়ে এখানে আজে বাজে কথা বলতে এসেছেন? কতবার বলেছি ওইসব চুল্লু টুল্লু খেয়ে আমার বাড়িতে আপনি হাজির হবেন না। খেতাম না স্যার, মা কালী দিব্যি বলছি। আরে আমি চুল্লু খেতাম না, যা খেতাম সবই দেশে। কিন্তু যেদিন স্যার চুল্লুকে কতগুলো পাইকারি হারে মাতাল মারা গেল, আর সরকার তাদের ফ্যামিলিকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল, সেই দিন থেকে আমিও আমার লাইফটাকে ইনশিওর করার জন্য এই চুল্লু খেতে ধরলাম স্যার। চুল্লু খেয়ে লাইফ ইন্স্যুরেন্স? ইয়েস, আরে লাইফ ইন্স্যুর করা মানে তো এই বছর বছর মোটা মোটা টাকা প্রিমিয়াম গুনতে হয়, কিন্তু স্যার এই চুল্লু ইন্স্যুরেন্সে কোনো প্রিমিয়াম ভরতে হয় না। শুধু চুল্লুকে নেশা করলেই হলো, আর সেই নেশার ঘরে বেঘরে যদি আপনি একবার এই প্রাণটাকে দিতে পারেন স্যার, তাহলে আপনার ফ্যামিলি পেয়ে যাবে কর করে নগদ 2 লক্ষ টাকা। আর যদি স্যার জিএসটিটা লাগু হয়ে যায়, তাহলে ও রেটটা আরো কয়েক গুণ বেড়ে যাবে স্যার। বাজে কথা বন্ধ করুন, বলুন কি জন্য এখানে এসেছেন? কাছে আসুন স্যার, কাছে আসুন, কানে কানে বলবো। সিক্রেট ব্যাপার কিনা, সিক্রেট। বলুন কি বলবেন? শক্তিমানের জন্য আর আপনি ভাববেন না। ওই শালাকে প্যাচে ফেলার জন্য আমি একটা দারুণ আইডিয়া বলবো না। What? আমার আইডিয়াটাকে আপনি অ্যাপ্লাই করে ওই শক্তিমানকে আপনি ধরে ফেলবেন, আর আমার পরিশ্রমটা ওই মাঠে মাঠে মারা যাবে নাকি স্যার? সেটি হচ্ছে না। শক্তিমান পলাশডাঙ্গার বুকে আতঙ্ক সৃষ্টি করেছে, আর একজন পুলিশ অফিসার হয়ে শক্তিমানকে অ্যারেস্ট করা আপনার দায়িত্ব এবং কর্তব্য। আজকালকার দিনে কে কার কতটুকু কর্তব্য পালন করছে স্যার বলতে পারেন? এই আপনার কথাই ধরো, যারা আপনাকে ভোট দিয়েছে তাহলে মানে এই জনগণ, আপনি এখন তাদের পিছনে বাস দিয়ে তাদের সাড়ে সর্বনাশ করে নিজের জীবনটাকে সারা বছরই পৌষ মাস বানিয়ে রেখেছে। নইলে ভোটে দাঁড়ানোর আগে যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স
ছিল মাত্র 4 লক্ষ টাকা। এমএলএ হওয়ার পর এই 4 বছরে সেই ব্যাংক ব্যালেন্স বেড়ে 5 কোটি টাকা হয় কি করে? আপনার ঘরে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে যে ঘষে দিলে না টাকা বেড়ে গেল? Just shut up! আজকালকার কেউ আর জনগণের সেবা করার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে নিজের পকেট ভরানোর জন্য। ঠিক ঠিক ওই এরকম ভাবে আজকালকার এই পুলিশরা তার কর্তব্য করার জন্য ডিউটি করে না স্যার। আপনাদের এই ফুটো করে কিছুটা মাল করি বের করে আনাটাই আমাদের ওভার ডিউটি স্যার। আপনার এই ওভার ডিউটির জন্য দক্ষিণা কত দিতে হবে আপনাকে? বলবো না। মিস্টার রায়, কি বলবো স্যার, এমন প্ল্যান ভেবেছি যে এই শক্তিমন্ত বাচ্চা ছেলে ওর বাপ পর্যন্ত শ্বশুর শ্বশুর করে এই বিবেক দ্বারকার ফাঁসে মাথা গলিয়ে দেবে। শুধু শুধু জম্পেশ করে টোপটা একবার সাজাতে পারলেই হলো। তোরটা কিসে? বলবো না। কি মুশকিল? শক্তিমানকে ধরার জন্য আর আপনি ভাববেন না স্যার। এ তো ভারী মুশকিলে পড়া গেল। শক্তিমানকে ধরার জন্য আপনাকে কত টাকা দিতে হবে বলবেন তো? 10,000, 20,000? ওটা তো আমার টোপ সাজাতেই চলে যাবে স্যার। কি বললেন? ইয়ে মানে এই আজকালকার পুলিশরা তো এই স্যার আপনাদের টাকাতেই তো বলবেন। আপনারা যত টাকা ঘুষ দিয়ে আমাদের এই দিলকে খুশ করতে পারবেন, আমাদের শক্তিও ঠিক তত খারাপ পেয়ে। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি 25,000 টাকা দেব, কিন্তু কাজটা যদি না হয়। আমি হলাম পলাশদানা ঠাকুর ওসি, আর আমি কিনা আর একটা সামান্য ওই ছিচকিয়ে মস্তানকে ধরতে পারবো না। শক্তিমানের কানে আবার কতটা পৌঁছে যাবে না তো? মিস্টার রায়, শুনুন স্যার, আমি আমার এই উদ্দেশ্যে শপথ করে বলছি, 3 দিনের মধ্যে যদি শক্তিমানকে ধরে নিয়ে এসে আপনার সামনে হাজির করতে না পারি, তাহলে বাকি টাকা আমি আর নেব না। 10,000 অ্যাডভান্স দিন। এই নিন। চমৎকার! এই হলো আজকে সভ্য সমাজের নিদর্শন। এটাই হলো স্বচ্ছ ভারতের বাস্তব চিত্র। এই পাগলাটা আবার কে রে? এ কোথা থেকে এলো? পাগলা টাগলা নয় স্যার, আমার মনে হয় এ শালা ভিখারি। আর আজকালকার ভিখারিরা ওই দার্শনিকদের মতো কথাবার্তা বলছে। বলছেই তো স্যার, এদেশের ভিখারিরাই তো এই সবাই দর্শনটাকে ভালো করে জেনেছে। এদেশের নেতা মন্ত্রীদের কোটি কোটি টাকা ওই সুইট ব্যাংকে পড়ছে, অথচ এদেশের গরিব মানুষেরা দুমুঠো দুবেলা পেট ভরে খেতে পারে না গো বাবু। তুমি একদম ঠিক কথা বলেছ। বড় লোকেরা তাদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করছে, আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখো লাখো টাকা দামি খাবার তারা আমাদের মতো গরিবকে না দিয়ে কুকুরদের জন্য
দূর হয় এখান থেকে, নাহলে লাঠি মেরে তোকে তারা বলে এখান থেকে। ও তো দেখছি স্যার একদম বাস্তব সত্য কথাই বলছে। এই আপনার কথাই ধরো, আপনার দুটো কুকুরের পিছনে মাসে যা খরচ হয় তাতে তো আমার মনে হয় এরকম 20টা পাগলকে পোষা যেত। আরে তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে তাহলে স্যার বোধহয় তোমার গলায় রূপোর চেন পরিয়ে ওই কুকুর মহলে মহা সমাদরে রেখে যেমন তোমাকে চাঁদের চেন পরিয়ে পুষে রেখেছে তাই না অফিসার? সত্যি আইনে কথা বলছো? আইনের খাকি উদ্দিষ্ট সম্মানটাকে তো তুমি মাটিতে ধুলোয় মিশিয়ে দিয়েছো। দেশের সর্বস্ব প্রতীক ওই অসুস্থ মোলামের টুপিটা দিয়ে তুমি ঘুষের থেকে আড়াল করছো। তুমি কেমন অফিসার গো? তুমি কেমন পুলিশ? আমি নামেই পুলিশ, প্রযোজ্য পাগলা বাবা, জাতে নয়। আমি যদি জাত পুলিশ হতাম তাহলে তোমার এইসব বেআইনি কথাবার্তা বলার জন্য তোমাকে আমি এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যেতাম। তাহলে তো সর্বত্রে ওই লোকটাকে তুমি অ্যারেস্ট করা উচিত অফিসার, কারণ ওই লোকটাই তো তোমাকে টাকা দিয়ে দিতে চাইছিল তার বেআইনি কারবার চালিয়ে যেতে। এই এই রাস্কেল, তুই জানিস না তুই কার সামনে কি কথা বলছিস? নেহাত আমি ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না, তাই নাহলে তোকে আমি ভুজঙ্গ মানে সাপ। তবে আমি বক্রকে উটোর মতন ছবল মানি না, আমি অজগরের মতন আস্ত গোটা গিলে খাই। তবে কি তুমি সেই অজগর যে আমার জীবন থেকে 22টা বছর কেড়ে নিয়েছো, আমার সম্মান ছড়িয়ে দিয়েছো, আমার স্ত্রী পুত্র পরিবারকে? কে তুই? সত্যি করে বল তুই কে? আমি ধ্বংসের মহাধূমকেতু, আমি মনাসের বন্যী, আমি মহাবলয়ের মহানগর, আমি সাইক্লোন, আমি ঘূর্ণি। হুঁশিয়ার ভুজঙ্গনা, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তোমার বধিবেদে বকুলে বাড়িতেছে, বকুলে বাড়িতেছে। আকাশ আলো ধরে জীবনত ব্যবসায় ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ভাবতে চাই না এই অভিশপ্ত পালন করে, আমি যে আর ভাবতে চাই না। আমার জন্য আমার দাদারা সমাজে মুখ দেখাতে পারছে না। আর যে স্বরূপ আমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল, সেই স্বরূপ থেকে আমি মিথ্যা অভিযোগে জেলে পাঠাতে বাধ্য হয়েছি। আমি শুধু কলঙ্কিনী নই, আমি বিশ্বাসঘাতিনী। তাই তো আমি এই বিষ পান করে আমার এই জীবনটাকে আমি শেষ করে দিতে চাই। আমি শেষ করে দিতে চাই। কি করেছিস শুধু
কেন পাড়া প্রতিবেশীরা ব্যঙ্গ বিদ্রুপের হাত থেকে বাঁচতে আমাদের সুন্দর বাইরে বেরোতে হয়? সব বলছে আমার চোরদা, সব দোষ আমার। না, সব ওই লম্পট স্বরূপটার জন্য। ওই শয়তানটার 5 বছর জেল না হয়ে যদি ফাঁসি হতো, তাহলে আমার এই চেহে গুটি আমি কেউ হতো না রে বোন। সেই অসহায় মানুষটাকে আর তোরা শান্তি দিস না রে চোরদা, আর তোরা শান্তি দিস না। একশো অসহায় তুই কাছে বলছিস রে সন্ন্যালী, ভালোবাসার সুযোগ নিয়ে যে লম্পট তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। না না না, আমি তোদেরকে কেমন করে বোঝাই চোরদা, যে স্বরূপ লম্পট নয়, সে কোনো অপরাধ করেনি। অপরাধ করেনি? তাহলে কেন তুই সেদিন তার বিরুদ্ধে শিলদাহানের অভিযোগ করেছিলি? এই অভিযোগ তাহলে কি মিথ্যা ছিল? জানি না, জানি না চোরদা, জানি না, জানি না। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বলছি, এক নির্মম মৃত্যু আমার এই জীবনের সত্যটাকে একেবারে গ্রাস করে নিয়েছে। আর সেই মৃত্যুটা যদি স্বরূপ হয়ে পড়ে, তাহলে আমার জীবনে নেমে আসবে প্রচন্ড দুর্বিষহ। ভয়ঙ্কর বিপর্যয়। ছোটদা, ছোঁয় তো, দোয়াই ছোটদা, দোয়াই। আর তুই আমার কাছে কোনো কিছু জানতে চাস না রে ছোটদা, জানতে চাস না। আর আমি তোর কাছে কিছুই জানতে চাই না, কিন্তু তুমি আমাকে কথা দে, আর কখনো তুই ওরা এই কথা ভাববি না। ছোটদা, আমাদের মুখের দিকে তুই তাকিয়ে দেয়, যে দাদা বৌদি সন্তান না হওয়ার যন্ত্রণাটা ভুলে আছি, সেই আমরা দাদা বৌদির কথা যদি একটু না ভাবি, তাহলে মানুষ দুটো বাজিবে কেমন করে? ছোটদা, আর কোনো কথা নয়, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ঘরে চাল ডাল বাড়ন্ত, সন্ধ্যা হবে মিঠুকে। এই সময় মনের দোকান থেকে কিছু কেনাকাটা করে আসিস কেমন? যতই তোরা সান্ত্বনার প্রণয় দিস ছোটদা, আমার এই মনের ক্ষতটি কখনো ব্যথা হবে ছোটদা, বল? আর স্বরূপের উপর আমি যে অন্যায় করেছি, তার যে কোনো ক্ষমা হয় না রে ছোটদা, কোনো ক্ষমা হয় না। তবুও যদি কোনোদিন ওই স্বরূপের সঙ্গে আমার দেখা হয়, তাহলে আমি তার পদটা জড়িয়ে ধরে বলবো, আমায় তুমি ক্ষমা করো স্বরূপ, আমায় তুমি ক্ষমা? হ্যাঁ, আমি যাকে তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলি, তাকে এমন চোখের সামনে দেখে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠলি, তাই না রে শয়তানে? তুমি সেদিন কবে ছাড়া পেলে? আরে ছেড়ে দেবে কোন শালা? আমি তো জেল থেকে পালিয়ে এসেছি। পুলিশ যদি আবার তোমাকে ধরে নিয়ে যাও, তাতে তোর কি রে শয়তানি? তুই আমার উপর বলাৎকারের অভিযোগে আমাকে জেলে পাঠিয়ে আমার জীবনটাকে কেরোসিন করে দিয়েছে। আর তুইও জানিস আর আমিও জানি যে আমি নির্দোষ। তবু সারাদিন পরোয়ানা মাথায় নিয়ে আমাকে জেল খাটতে হচ্ছে। কিন্তু না, অপরাধ না করে আমি জেল খাটতে বাধ্য নই। তাই তো আমি আমার তোর অপরাধের আমাকে যে সাজা দিয়েছিলি, আমি আজ সত্যি
অধিকারে তোর উপর বলাৎকার করবো। তুমি খেও না, তুমি পার করো না, কি স্বরূপ? আমি না তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আমি তোকে বিয়ে করতেও রাজি ছিলাম। তাহলে কেন কেন তুই আমাকে আমার এই অপরাধের বলাৎকারের অভিযোগে আমাকে জেলে পাঠালি বা? এই বুঝি আমার ভালোবাসার প্রতিদান? আর আমি তোর কোনো কথা শুনতে চাই না। আজ আমি তোকে জানোয়ারের মতো ধর্ষণ করব, তারপর নিজেকে আমি পুলিশের হাতে তুলে দেব। চলে আয় শয়তানি, চলে আয়। পুলিশ? এই শয়তানি, আমি পাশের ঘরে লুকোতে চললাম। পুলিশকে যদি আমার খবর বলেছে তাহলে তোকে আমি কেটে কুচি কুচি করে দেবো, কথাটা মনে রাখিস। এরপরেও কি বেঁচে থাকা যায় ঈশ্বর? এখন আমার কি করণীয়? তুমি বলে দাও না আমায়, তুমি বলে দাও। তোরা আসতে পারি? কি আপনি? সাব ইন্সপেক্টর কাঞ্চন না। গতকাল রাত্রে স্বরূপ সান্যাল নামক এক কুখ্যাত আসামি জেল থেকে পালিয়ে গেছে, এবং কিছু পাবলিকের রিপোর্ট সে নাকি কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তাহলে বলুন সে কোথায়? কিন্তু এই মাত্র যে আপনি বললেন আমার মনে হয় আপনি মিথ্যে বলে অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন। আমি তাই বাড়িটা সার্চ করব। আমার দাদা না আসা পর্যন্ত আপনি এই বাড়িটা সার্চ করতে পারবেন না। কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। আপনি সেই স্বর্ণালী মুখার্জি, ওই ফেরারি আসামি স্বরূপ সান্যাল যাকে সরি। এবার নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন স্যার, সেই ফেরারি যদি এ বাড়িতে এসে থাকতো তাহলে সবার আগে আমি আপনার হাতে ওকে তুলে দিতাম স্যার, তুলে দিতাম। সরি স্বর্ণালী দেবী, আপনি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন, তাই শুধুমাত্র আপনার কথার উপর বিশ্বাস করে আমি ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্ত করার জন্য দুঃখিত, ধন্যবাদ। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আজ মৃত্যুর সাগরে ফেলা ভাসিয়ে চলেছে। ওই দুর্যোগের ঘূর্ণি জলে ঘুরতে ঘুরতে তার জীবনে হয়তো একদিন নেমে আসবে মৃত্যুর সাগরে ডুবে যাওয়া। আর ওই সাগর থেকে তুমি তুলে আনবে মুঠো মুঠো বাঁচার মুক্ত। স্বরূপ স্বরূপ তার জীবনের সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে চিরদিনের মতো এই আলোর জগৎ থেকে হারিয়ে যেতে চলল স্বর্ণালী। অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো। স্বরূপ তুমি তোমার প্রতিশোধ নেবে না স্বরূপ? নিতে আমি আসিনি স্বর্ণালী, আমি এসেছিলাম তোমার সাথে এক অভিনয় করে। হ্যাঁ অভিনয়, যে অন্ধকারের রাজ্যে তুমি আমাকে ঠেলে দিয়েছ সেখানে বাঁচতে গেলে যে আমাকে পাপ, ঘৃণা, অভিশাপ এইসবকে সঙ্গী হিসাবে নিয়ে বাঁচতে হবে স্বর্ণালী। কিন্তু আমার আহত বিবেক আজও ন্যায়ের স্বপ্ন দেখে স্বর্ণালী। আমার অসহায় অতীত যে এখনো আমাকে বারবার হাতছানি দিয়ে ডেকে বলে। তাই তো এই নরকের দুনিয়ায় আমি কি
গিনিকিট সাজতে না পারলেও অন্তত অভিনয় করে যাতে বেঁচে থাকতে পারি, তাই তো তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরখ করে নিলাম স্বর্ণালী। আমি পারবো স্বর্ণালী, তুমি দেখো আমি ঠিক পারবো। জোর করে তোমার মতো নারীদের সব কিছু কেড়ে নিতে না পারলেও ওই পাপের নরকে আমি আমার সব কিছু হারাতে পারবো, আমার সব কিছু হারাতে পারবো, আমার সব কিছু হারাতে পারবো।